আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আশা করি আপনারা সবাই অবশ্যই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের আলোচনাটা শুরু করার আগে আপনাকে শুধুমাত্র একটা প্রশ্ন ভাবিয়ে তুলতে বাধ্য করব। রাজনীতিতে কি সত্যি শেষ বলে কিছু আছে, নাকি ক্ষমতা হারানোর ঠিক 2 বছরের মাথায় ইতিহাস নতুন কোনো নাটকের মঞ্চ সাজায়? যে দিনটিকে ঘিরে এক পক্ষ বিজয় উদযাপনের প্রস্তুতি নিচ্ছে, ঠিক সেই একই দিনে সীমানার ওপারে বসে তৈরি হচ্ছে অন্যরকম এক ইতিহাসের নতুন অধ্যায়। ভারতের রাজধানী নয়াদিল্লির বুক থেকে ভার্চুয়াল মঞ্চে ভেসে আসতে চলেছে এমন একটি কণ্ঠ, যার একটি মাত্র বার্তা বাংলাদেশের বর্তমান এবং ভবিষ্যৎ যে ভূ রাজনীতি রয়েছে সেই ভূ রাজনীতিকে এক মুহূর্তে ওলট পালট করে দিতে পারে। এতদিন ধরে যারা মনে করছিলেন অধ্যায়টি চিরতরে বন্ধ হয়ে গেছে, তাদের রাজনৈতিক সমীকরণ আজ কিন্তু এক অনিশ্চিত ধাঁধার মুখে এসে দাঁড়িয়ে গেছে বলে আমার দৃষ্টিতে মনে হচ্ছে। দর্শক, আপনি যদি ভেবে থাকেন এই ঘটনাটি কেবলই একটি সাধারণ বক্তৃতা বা ভার্চুয়াল উপস্থিতি, তবে রাজনীতির এই গভীর যে দাবা খেলা, সেই দাবা খেলায় আপনি অনেকটাই পিছিয়ে আছেন। কারণ এই ভার্চুয়াল মঞ্চটির পেছনে যে সময়, যে তারিখ এবং যে ভৌগোলিক অবস্থান বেছে নেওয়া হয়েছে, আমি মনে করি তার প্রতিটি ইঞ্চি সাজানো হয়েছে সুদূর প্রসারী এক চালের অংশ হিসাবে। আগামী 5ই আগস্ট ভারতীয় সময় ঠিক সন্ধ্যা 6টায় যখন সাউথ এশিয়ার ফরেন করেসপন্ডেন্টস ক্লাবের লাইভ স্ট্রিমিং অন হবে, তখন স্ক্রিনে ভেসে উঠবে শেখ হাসিনার চেহারা। ক্ষমতাচ্যুত হওয়ার ঠিক 2 বছর পর প্রথমবারের মতো কোনো পাবলিক ফোরামে তার জনসম্মুখে আসা কেবল একটি বক্তব্য নয়, বরং এটি আত্মপক্ষ সমর্থনের পাশাপাশি বাংলাদেশের নতুন করে রাজনৈতিক যে ভিত্তি, সেই ভিত্তি পুনঃপ্রতিষ্ঠার এক সরাসরি প্রয়াস। সুপ্রিয় দর্শক, আমরা যদি একটু ইতিহাসের পাতা উল্টাই, তাহলে আমরা কি দেখি? আমরা দেখি নির্বাসিত রাজনেতাদের এই কৌশলী প্রত্যাবর্তন কিন্তু বিশ্বের নতুন কিছু নয়। আসলে 1917 সালে ভ্লাদিমির লেনিন যখন একটি সিলগালা করা ট্রেনে চড়ে সুইজারল্যান্ড থেকে পেট্রোগ্রাদে ফিরে এসেছিলেন, কিংবা 1979 সালে আয়াতুল্লাহ খামেনি যখন দীর্ঘ 15 বছরের নির্বাসন কাটিয়ে প্যারিস থেকে তেহরানের মেহরাবাদ বিমানবন্দরে পা রেখেছিলেন, তখন অনেকেই কিন্তু সেটাকে অসম্ভব বলে প্রথমে মনে করেছিলেন। দর্শক, আন্তর্জাতিক কূটনীতি এবং গণমাধ্যমের ক্ষমতা, এই দুটো জিনিসকে ব্যবহার করে ক্ষমতাচ্যুত নেতারা কিন্তু বারবার নিজেদের যে আন্দোলন, সেই আন্দোলনের মূল কেন্দ্রবিন্দুতে পরিণত করেছেন। দিল্লির এই প্রেস ক্লাবকে ব্যবহার করার সিদ্ধান্তটি ঠিক তেমনই এক ধূর্ত কূটনৈতিক চাল। ভারতের সংসদীয় কমিটির রিপোর্টের নামে যখন দেশের কিছু সংবাদ মাধ্যমে প্রচার করা হচ্ছিল যে দিল্লিতে বসে রাজনীতি করার কোনো জায়গা নেই শেখ হাসিনার, ঠিক তখনই এই পাবলিক ফোরামকে বেছে নিয়ে ভারত সরকার এবং শেখ হাসিনা উভয়ই একটি পরিষ্কার বার্তা পৌঁছে দিলেন, এবং সেটি হচ্ছে যে আন্তর্জাতিক রাজনীতির সমীকরণ আসলে যেমনটা সহজ ভাবা হয় তেমনটা সহজ কিংবা সরল নয়। এখানে কিন্তু একটি বড় কূটনৈতিক রহস্য অবশ্যই লুকিয়ে আছে, যা আপনাকে গভীরভাবে অবশ্যই পর্যবেক্ষণ করতেই হবে। শেখ হাসিনা এই ভার্চুয়াল অভিষেকের মাত্র কয়েকদিন আগেই ঢাকা সফর করে গেলেন ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর। এ বিষয়ে আমরা ব্যাপক আলোচনা করেছি। ঢাকার সরকারি উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের পাশাপাশি তিনি কিন্তু ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদীর সাথে যেভাবে দীর্ঘ রুদ্ধদ্বার বৈঠক করলেন, এবং তার ঠিক পরপরই দীনেশ ত্রিবেদী যেভাবে আসলে তড়িঘড়ি করে দিল্লি উড়ে গেলেন, তা কিন্তু কেবল প্রোটোকল মেনে চলা কোনো সাধারণ বিষয় হতে পারে না। কূটনৈতিক সূত্রগুলোর যে খবর, সেই খবর অনুযায়ী সার্জিও গোর ঢাকা ছাড়ার পরপরই মার্কিন দূতাবাসের একটি বিশেষ শাখাকে নির্দেশ দেওয়া হয়েছে আওয়ামী লীগের শীর্ষ সারির নেতাদের সাথে যোগাযোগ আবারও পুনঃস্থাপন করার জন্য। এটা কিন্তু কোনো দৃষ্টিতে কোনো ছোটখাটো পদক্ষেপ নয়। দেখুন দর্শক, নির্বাচন পরবর্তী সময়ে যে মার্কিন কূটনীতি কিছুটা ঠান্ডা মনে হচ্ছিল, তা হঠাৎ করে আওয়ামী লীগের নেতাদের প্রতি কেন আসলে এত আগ্রহী হয়ে উঠল? তবে কি পরাশক্তিগুলো বুঝতে পারছে যে বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষা করতে হলে মাঠের সমস্ত পক্ষকে একেবারে হিসাবের বাইরে রাখা কোনোভাবেই সম্ভব নয়, এবং সেটা অসম্ভব।
এই ভার্চুয়াল কনফারেন্সের মঞ্চটি কিন্তু কেবল এক একক বক্তৃতার জায়গা হিসেবে তৈরি হচ্ছে না, সেখানে উপস্থিত থাকছেন আন্তর্জাতিক প্রেক্ষাপটে প্রভাবশালী এক ঝাঁক মুখ। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে সরাসরি যুক্ত হবেন শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়, যিনি আন্তর্জাতিক চাপ তৈরি ও নীতি নির্ধারণে মূল প্রবন্ধ পাঠ করবেন। পাশাপাশি কলকাতা হয়ে দিল্লিতে পৌঁছানো সাবেক মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল থেকে শুরু করে আন্তর্জাতিক আইনের প্রতিনিধিরা সেখানে কিন্তু একত্রিত হচ্ছেন। এমনকি প্রাক্তন বিশ্বসেরা অলরাউন্ডার ও সাবেক আওয়ামী সংসদ সদস্য সাকিব আল হাসানের উপস্থিতির বিষয়টিও রাজনীতির এই জটিল ক্যানভাসে এক ভিন্ন মাত্রা যোগ করেছে। একে কেবল একটি সমাবেশ হিসাবে যদি দেখি তাহলে ভুল হবে। এটি একটি ছায়া মন্ত্রিসভা বা সংগঠিত রাজনৈতিক শক্তির মহড়া, যা বিশ্ব দরবারে নিজেদের অবস্থান তুলে ধরতে প্রস্তুত। দেখুন, সার্জিগুরের সফরের পর ভারতের অবস্থান, মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থান এবং আমাদের দেশের যে অভ্যন্তরীণ রাজনীতি, সেই অভ্যন্তরীণ রাজনীতির যে অবস্থান, সেই অবস্থানে কি আপনি কোনো পরিবর্তন লক্ষ্য করতে পারছেন? এখানে পর্দার আড়ালে যে একটা গভীর কোনো কিছু ঘটেছে, সেটা কি আপনি উপলব্ধি করতে পেরেছেন? যদি না পারেন তাহলে আমি আপনাদের দুটো উদাহরণ দিচ্ছি। প্রথম উদাহরণ হচ্ছে আমাদের দেশের বর্তমান সংসদের বিরোধী দলের নেতার, যিনি ডক্টর শফিকুর রহমান। উনি কিন্তু মার্কিন এই রাষ্ট্রদূতের এই যে বিভিন্ন বৈঠক, সেই বৈঠক নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, তিনি আসলে কেন ক্ষোভ প্রকাশ করলেন? বাহ্যিকভাবে দেখতে গেলে আমরা কিন্তু গণমাধ্যম বরাত দিয়ে যেটা জেনেছি সেটা হচ্ছে, তিনি ক্ষোভ প্রকাশ করেছেন দীনেশ ত্রিবেদী অর্থাৎ ভারতীয় হাই কমিশনারের সাথে এই দূতের একান্ত রুদ্ধদ্বার বৈঠকের কারণে। কিন্তু আদৌ কি তাই? না সুপ্রিয় দর্শক, এর গভীরে রয়েছে আরেকটি গভীর খেলা। সেটা হচ্ছে, আমরা দেখেছি ভারতীয় হাই কমিশনারের সাথে বৈঠক করেছেন ঠিকই প্রধানমন্ত্রী এবং আমাদের দেশের নীতি নির্ধারক শ্রেণীদের সাথে বৈঠক করেছেন এই দূত ঠিকই, কিন্তু বিরোধী দলের নেতার সাথে বৈঠক করেননি। কিংবা এর পাশাপাশি অন্যান্য যে সকল রাজনৈতিক দল যেমন এনসিপি, তাদের কোনো নীতি নির্ধারকের সাথে কিন্তু এই দূত বৈঠক করেননি। যার ফলশ্রুতিতে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি যে এতদিন ধরে ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের আমলে জামাত এবং এনসিপি যেভাবে প্রাধান্য পেত কূটনীতিতে এবং নীতি নির্ধারণী পর্যায়ে, এই জায়গাটিতে কিন্তু তারা সেটি পায়নি। সুতরাং এখান থেকে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে যারা টোটালি চান না যে আওয়ামী লীগ কিংবা শেখ হাসিনার সাথে বর্তমান সরকার অথবা বর্তমান নীতি নির্ধারক যারা রয়েছেন অথবা কূটনৈতিক মহল যারা রয়েছেন, তাদের একটা সমঝোতা হোক কিংবা আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশে আবার পুনরায় সচল হোক, সেটা কি জন্য চান না সেটা তারা খুব ভালো করে জানেন এবং আপনারাও সেই বিষয়টি খুব ভালো করে জানেন। এই বিষয়টি এখানে বিশ্লেষণ করতে গেলে অনেক লম্বা হয়ে যাবে। তো যারা চান না, মূলত তারা বুঝে গেছেন যে বর্তমান সময়ে এখন আর তাদের কোনো প্রয়োজন নেই বা তাদেরকে বাইরে রেখেই সিদ্ধান্ত নিয়ে নেওয়া হচ্ছে। 2 নম্বর যে উদাহরণটি আমার দৃষ্টিতে সব থেকে বেশি চোখে লেগেছে, সেটি হচ্ছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সম্প্রতি করা একটি বক্তব্য। তিনি খুব সুন্দরভাবে কিন্তু বলে দিয়েছেন যে সবার অংশগ্রহণ না ছাড়া দেশে শান্তি প্রতিষ্ঠা করা বা দেশ সুন্দরভাবে চালানো কিন্তু সম্ভব নয়। এখান থেকে আসলে কি বোঝা যায়? বর্তমান সময়ে দেশে অস্থিতিশীলতা চলছে, এটা আপনি আমি কেউ কিন্তু না করতে পারবো না, এটা ঘটছে এবং প্রকাশ্যই ঘটছে। সরকারও যে অনেক চাপের মধ্যে আছে সেটাও কিন্তু হলফ করে বলা যায়। সুতরাং প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবের বক্তব্য থেকে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে দেশের মধ্যে এমন কিছু একটা চলছে যেটার কারণে তারাও সম্পূর্ণভাবে দেশ পরিচালনা করতে পারছে না, যেটাকে তিনি উনার ভাষায় সুন্দর বলেছেন। এবং তিনি বলেছেন যে সবার অংশগ্রহণ যদি না থাকে তাহলে সুন্দরভাবে দেশ চলবে না। কথাটা খেয়াল করবেন, সবার অংশগ্রহণ। এখানে বাংলাদেশে যারা আছে তারা সবাই কিন্তু অংশগ্রহণ করছে এখন দেশ পরিচালনা করতে, তাই না? কিন্তু উনি কেন আবারও এই কথাটি বললেন? এটা কি কোনো জাতীয় ঐক্যমত নাকি অন্য কিছু? এটাই হচ্ছে আন্তর্জাতিক লবিং, এই রাষ্ট্রদূতের সফর এবং ভারতের কূটনীতি। মূলত বাংলাদেশের যে প্রধান শক্তিগুলো রয়েছে, রাজনৈতিক শক্তি, এই প্রধান রাজনৈতিক শক্তিগুলো ছাড়া বাংলাদেশের পূর্ণ স্থিতিশীলতা কোনোভাবেই আনয়ন করা সম্ভব নয়। একটি দলকে নিষিদ্ধ করে রেখে
তাদের যে শূন্যস্থান, সেই শূন্যস্থান রেখে কোনোভাবেই কিন্তু দেশকে সুন্দরভাবে পরিচালনা করা সম্ভব নয়। এটা কিন্তু বর্তমান সময়ে প্রধানমন্ত্রী খুব ভালো করে বুঝে গেছেন, যার কারণে তিনি কিন্তু খুব সুন্দরভাবে, অত্যন্ত দক্ষতার সাথে ভাষার প্রয়োগ করে এই জিনিসটি বোঝানোর চেষ্টা করলেন। সুতরাং এখান থেকেও কিন্তু স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে মার্কিন রাষ্ট্রদূতের সফর, দীনেশ ত্রিবেদীর সাথে বৈঠক এবং দীনেশ ত্রিবেদীর ভারত সফর, এর পাশাপাশি 5 আগস্ট ঘিরে যে কর্মযজ্ঞ চলছে, এটি কিন্তু একটি বড় পূর্বাভাসই ইঙ্গিত করছে। এবং সেই পূর্বাভাস শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনেরই প্রথম ধাপ। সুপ্রিয় দর্শক, এবার আরেকটু ভালো করে ভাবুন, এই ঘটনাকে কেন্দ্র করে সরকারের ভিতরে কেমন অবস্থা হতে পারে। বিএনপি সরকার এবং দেশের শীর্ষ রাজনৈতিক মহল এই খবরটিকে কিন্তু হালকাভাবে নিতেই পারছে না। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ইতিমধ্যে কিন্তু জারি করা হয়েছে বিশেষ সতর্কবার্তা। কেন? কারণ আগস্ট মাস মানেই আওয়ামী লীগের রাজনৈতিক কর্মসূচির মাস। 1975 সালের 15ই আগস্টের ভয়াল স্মৃতি এবং 2004 সালের 21শে আগস্টের গ্রেনেড হামলার যে ইতিহাস আওয়ামী লীগের তৃণমূল কর্মীদের আবেগকে উস্কে দেয়, সেই আবেগ কিন্তু অগাস্ট মাসের শুরু থেকেই জেলায় জেলায় ঝটিকা মিছিলের মাধ্যমে দৃশ্যমান হতে শুরু করেছে। সরকারের আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান যতই আসলে বলুন না কেন যে শেখ হাসিনা দেশে পা রাখলেই আইনের নিজস্ব গতিতে তাকে গ্রেফতার করা হবে কিংবা আত্মসমর্পণ করার আগেই গ্রেফতারের প্রক্রিয়া সম্পূর্ণ হবে, কিন্তু ভেতরে ভেতরে শীর্ষ মহলে এক গভীর উৎকণ্ঠা বিরাজ করছে। দর্শক, যদি একজন দণ্ডপ্রাপ্ত এবং প্রত্যর্পণের পরোয়ানা থাকা নেতা নিজেই আগামী ডিসেম্বরের মধ্যে স্বদেশে ফেরার চ্যালেঞ্জ ছুড়ে দেন এবং আদালতে মুখোমুখি হওয়ার যে ইচ্ছা, সেই ইচ্ছা প্রকাশ করেন, তবে তা আইনি লড়াইয়ের চেয়েও আমি মনে করি বড় রাজনৈতিক সংকট তৈরি করবে এবং ইতিমধ্যে কিন্তু সেটা তৈরি হয়ে গেছে। দেখুন, ইতিহাস কিন্তু আমাদের শেখায়, যখন কোনো রাষ্ট্রনেতা আত্মত্যাগের মানসিকতা নিয়ে দেশে ফেরার ঘোষণা দেন, তখন আইনি বাধা তার জনপ্রিয়তার স্রোতকে থমকে দিতে পারে না। 1971 সালে শেখ মুজিবুর রহমানের ফিরে আসার ইতিহাস বলুন কিংবা পরবর্তীতে 1981 সালে শেখ হাসিনার নিজেরই স্বদেশ প্রত্যাবর্তনের মুহূর্তটি ধরুন, প্রতিটি ক্ষেত্রেই কিন্তু প্রতিকূল পরিবেশ ছিল, তবুও গণ আবেগ সেই প্রতিকূলতাকে কিন্তু ছাপিয়ে গেছে। শেখ হাসিনা ইতিমধ্যেই আন্তর্জাতিক গণমাধ্যমে সাক্ষাৎকারে বলেছেন যে দেশে ফিরলে তার 3টি পরিণতি এখানে হতে পারে। হয় তাকে হত্যা করা হবে, নয় নির্যাতন করা হবে, অথবা গ্রেফতার করা হবে। এই 3টি চরম পরিস্থিতির কথা জেনেও যখন একজন নেতা ফেরার ব্যাপারে অনড় থাকেন, তখন তৃণমূল কর্মীদের যে মনোবল, সেই মনোবল কোনো পর্যায়ে কিন্তু ভাঙে না এবং সেটা কোন পর্যায়ে পৌঁছায় তা বুঝতে রাজনীতির ছাত্র হতে হয় না। কিন্তু অন্যদিকে গত 2 বছরে দেশের যে বিশাল রাজনৈতিক পরিবর্তন ঘটেছে, ছাত্র জনতার যে রক্তক্ষয়ী আন্দোলন এই পরিবর্তনের জন্ম দিয়েছে, সেই নতুন রাজনৈতিক শক্তি কি আসলে এত সহজে রাজপথ ছেড়ে দিবে আওয়ামী লীগের জন্য? আমি পূর্বে যেমনটি বলেছিলাম, কিন্তু বাস্তবতার এই মুদ্রার দুটি পিঠই কিন্তু সমান তীক্ষ্ণ। একদিকে আওয়ামী লীগ যখন এই ভার্চুয়াল ভাষণকে কেন্দ্র করে নিজেদের পুনঃজাগরণের স্বপ্ন দেখছে, অন্যদিকে দেশের সুশীল সমাজ ও একই সাথে নতুন ধারার রাজনৈতিক কর্মীরা একে দেখছেন পুরনো ব্যবস্থাকে ফিরিয়ে আনার এক বড় নীলনকশা হিসাবে। নির্বাহী আদেশের মাধ্যমে দলের কার্যক্রম স্থগিত রাখা কিংবা আইনি চ্যালেঞ্জের যে হুমকি দেওয়া হচ্ছে, তা বাংলাদেশের যে বিচার ব্যবস্থা, সেই বিচার ব্যবস্থা এবং নির্বাহী বিভাগের উপর এক বিশাল মনস্তাত্ত্বিক চাপ কিন্তু ইতিমধ্যে সৃষ্টি করেছে। 5ই আগস্টের এই ঐতিহাসিক দিন একদিকে যখন সরকার উত্থানের 2 বছর পূর্তি পালনের নানা আয়োজন চলবে, ঠিক তখনই দিল্লির স্টুডিও থেকে ভেসে আসা স্পিকারের আওয়াজ কোটি কোটি মানুষের ড্রয়িং রুমে কিন্তু এক বিশাল মানসিক প্রশ্নের জন্ম দেবে এবং এটাই কিন্তু আওয়ামী লীগের সেই বড় ট্রাম্প কার্ড। দেখুন, আজ রাজনীতিতে যে মোড় তৈরি হয়েছে, সেখানে দাঁড়িয়ে নিশ্চিত করে কিছু বলা সম্ভব না, তবে একথা স্পষ্ট যে আগামী 5ই আগস্টের এই ভার্চুয়াল ভাষণ কেবলমাত্র একটি আন্তর্জাতিক সংবাদ সম্মেলন হয়ে থাকবে না। আমার দৃষ্টিতে এটি হতে যাচ্ছে বাংলাদেশের রাজনীতিতে নতুন এক রক্তক্ষয়ী কিংবা বলা চলে কূটনৈতিক স্নায়ুযুদ্ধের যুদ্ধক্ষেত্রের সূচনা।
পরাশক্তিগুলোর নীরব হিসাব নিকাশ, প্রতিবেশী রাষ্ট্রের কৌশলগত অবস্থান এবং দেশের ভেতরের ফুটন্ত অসন্তোষ সবকিছু মিলিয়ে একটি বিশাল ঝড়ের পূর্বাভাস কিন্তু পাওয়া যাচ্ছে। দর্শক, ইতিহাস কিন্তু তার নিজস্ব গতিতে চলে, কিন্তু মাঝে মাঝে কিছু নির্দিষ্ট দিন এবং নির্দিষ্ট বার্তা সেই ইতিহাসের গতিপথ চিরতরে বদলে দেয়। শেষ পর্যন্ত কি আইনি গ্রেফতারের ভয় জয়ী হবে, নাকি রাজনৈতিক পুনর্বাসনের এক নতুন ইতিহাস লেখা হবে, তা আসলে সময়ই বলে দেবে। তবে এতটুকু নিশ্চিত যে বাংলাদেশের রাজনীতিতে আগামী দিনগুলোতে চোখ রাখা ছাড়া আমাদের আসলে আর কোনো উপায় নেই, কারণ বেশ কিছু বড় পরিবর্তন হওয়ার সম্ভাবনা কিন্তু ইতিমধ্যে তৈরি হয়ে গেছে এবং সেই পরিবর্তনগুলো ধীরে ধীরে ঘটতে শুরু করবে। এখনকার মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই অবশ্যই নিরাপদে থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো বিশ্লেষণে, পরবর্তী কোনো টপিক নিয়ে। এবং আরেকটি বিষয়, যদি এই আলোচনা প্রসঙ্গে আপনাদের কোনো মন্তব্য থেকে থাকে, সেটা পক্ষে হোক বিপক্ষে হোক, ভালো হোক কিংবা খারাপ হোক, অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মহামূল্যবান মন্তব্য জানাতে ভুলবেন না, কারণ আপনাদের মন্তব্য আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি সেখান থেকে শিক্ষা অর্জন করি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।